বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত পেতনির মতো হাসিস কেবল পেতনির মতো হাসিস কেবল পেতনির মতো হাসিস কেবল গল্প তোমায় ভাবি বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত আত্মসত্তার ঘটেছে মরণ পেটের সাথে পীড়িতের কারণ অকালে করি ভোরে বাক্যের যে ধরন ও বাক্যের যে ধরন আগের শরণ নিয়ে গুরুর চরণ ধরে জীবনটা করো নিখুঁত বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত শ্যাওলা খেলে বিলেতির পুটি কাতলার মতো হয় না চোখ দুটি কচু গাছে হয় না বোকা ঘর বাঁধা খুঁটি ও ঘর বাঁধা খুঁটি সেই হবে ছোট ছুটি চরিত্র না হতে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত অধম সিম্বলে ঠিক সময়ে উঠে আগে মানুষ রতন চিনে লও খুঁজে সাধন করা শুদ্ধ সময়ে জীবন সবুজে ও জীবন সবুজে না মরণ বুঝে কথা বুঝলো না মন বুঝে সম্মুখে কাল সম্বন্ধে আর বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত রে বুঝলাম তোরে ধরেছে এক শেওড়া গাছের ভূত আমার এক জবাবের কাটনি দিল বলিহারি যাই পরের টুকু ভালো বলে অগ্রসর হয় নাই ভালো ভালো নারদ মুনি বলি তোমার কাছে তুমি কোন কথা বলে আমায় ফেলতে যাও বেঁচে দেখো নারদ তুমি যে উদাহরণগুলো দিয়েছ জাগতিক জগতের উদাহরণ ব্রহ্মজ্ঞানী যে জলের উপর দিয়ে অগ্নি প্রজ্বলিত করলো ফু দিয়ে কুকুর তাড়ানো অনেক কৌশল ছিল সাধারণ মায়েরা যারা ঝাঁটার বাড়ি দেবে তারা এটা হচ্ছে সাধারণের ভাবধারা তুমি এমন একটা মহিলার কথা এখানে বলছো যে মহিলা জলের উপরে ফু দিয়ে আগুন জেলে দেখায় ভেবে দেখো সেই মহিলার ঝাঁটার বাড়ি উচিত নয় কার সঙ্গে কার তুলনা দিচ্ছ এটা বুঝতে হবে। একটা কথা সাধারণ মানুষে বলা আর একটা সেই কথাটাই একটা অসাধারণ মানুষে বলা দুটোই দুই রকমের ক্রিয়া হয় কথা বুঝতে পারছেন কি বলছি সাধারণ একটা মানুষ বক্তব্য রাখবে যা ইচ্ছা তাই বলবে ওটা কিন্তু মানুষ ধরবে না কিন্তু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবে সেই যদি ভুলক্রমে বাজে কথা কয় মিডিয়াতে বারবার সেইটুকু দেখায় ঠিক কিনা বলুন একজন গ্রামের সাধারণ মানুষ যদি বলে আমি একটা প্রশ্নের জবাব দেব শোনেন নারী নরে আলোচনা হচ্ছে ব্রহ্মজ্ঞানীর ভিতরে এসব ঝাঁটার বাড়ি লাঠির বাড়ি কি ব্রহ্মজ্ঞানীরা দেয় এইটুকু তো মুনিনঞ্চমতি ভ্রম শাস্ত্রে লেখা রয় শাস্ত্রে একটা কথা আছে মুনিনঞ্চমতি ভ্রম এইটুকু তো পরীক্ষার বিষয় মুনিনঞ্চমতি ভ্রম
কিসের ব্যক্তি কর্মের দিকে জগতের মানুষ তাকায়ে থাকে। যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোক স্তদনুবর্ততে। এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে। গুরুদেব সব সময় বলে সবই ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিছু নাই, আকাশ বাতাস সবই ব্রহ্ম, বাবা বুঝে নিবি তাই। হরি চকমকি চাকচিক লেগেছে গো, সবই হরিময়। শিষ্যদের কাছে গুরু এই কথা কয়। এক শিষ্য বেয়ারা শিষ্য ভাবছে সব যদি ব্রহ্ম হয় তাহলে ভাতও ব্রহ্ম, গুও ব্রহ্ম। আজকে গুরুকে ভাত দেব না, গু ব্রহ্ম দেব। কেমন ব্রহ্ম জ্ঞান হয়েছে পরীক্ষা করে নেব। এক থালা গু এনে গুরুদেবের সামনে দিয়া একেবারে করজোড়ে প্রদীপ নেশে জ্বালাইয়া সেবা করুন গুরুদেব। গু ব্রহ্ম, সবই ব্রহ্মময়। গুরুদেব দেখছে এই জাতি জানি মহিলা কি কুকুরকে বাড়ি মারতে পারে। এই জন্য আজও সনাতন ধর্মে কুকুরকে আয়রে ভোলা কয়। কোনো মায়েরা ঝাঁটার বাড়ি দেয় না কুকুরের গায়ে। ঠিক বললাম না বেঠিক বললাম তোমরা কও? কোনো মায়েরা কুকুরের গায়ে ঝাঁটা দিয়ে মারে? ওই সমাজ থেকে আমাদের সনাতন ধর্মে এই শিক্ষা এসেছে। এবং কুকুরকে আমরা ভোলা ভোলা বলে ডাকি। আয় আয় ভোলা ভোলা, যে কুকুরের কোনো নাম নাই সেই কুকুরে আমরা ভোলা কইয়ে ডাকি। কেন? স্বয়ং ভোলানাথ কুকুর মূর্তি ভরে ছিল তাই। এখনো আমরা সনাতন ধর্মীরা ভোলা বলে ডেকে আনন্দ পাই। আমার সূক্ষ্ম আলোচনাটা বুঝলেন কি? সবই ব্রহ্মময়, কিন্তু মানুষের খাদ্য ভূব্রহ্ম নয়। আর ব্রহ্মজ্ঞানী কোনো মানুষের ঝাঁটা দিয়ে পিটানো উচিত নয়। এই কারণেই অভিশাপ করেছিল তাই। গুরুদেবরে গু দেশে গুরুদেব শুকর হয়ে খেয়ে ফেলেছে। শুকর ব্রহ্মের খাদ্য, গু ব্রহ্ম। বাবা কায়দা আছে। তাহলে গেছে, শোধ গেছে তো। অপরাধটা এখানে সঞ্চয় হয়েছে, আর এই বাড়ি খেতেই হবে। অভিশপ্ত এক রাজা বড় প্রজাবৎসল রাত্রিবেলায় ঘোরে কোন প্রজা কেমন আছে দেখিবার তরে। রাজা চাদর মুড়ি দিয়ে রাত্রি ঘুরে বেড়ায়, দেখি কে কেমন আছে। এইরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ এরকম টিনের ঘরে ঠন করে উঠেছে। ঠন করে উঠে একটা ঢিল গড় 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 করতে করতে মাটিতে পড়ে সাপ হয়ে গেছে। সাপ হয়ে ওই ঘরে প্রবেশ করে ঘরের মালিককে দংশন করে বেরিয়ে গেল। বেরিয়ে এসে সাপ মূর্তি ছেড়ে দিয়ে একটা রমণী মূর্তি ধরে হাঁটা দিয়েছে। তখন রাজা পিছন থেকে ডাক দিয়েছে, দাঁড়াও, তুমি কে? বলে আমি নিয়তি। কি করলে? ঢিল হয়েছিলে, সাপ হলে, বাড়ির মালিককে দংশন করলে। বলে যার যেভাবে নিয়তি থাকে সেইভাবে আমার নিতে হয় তাকে। সর্পাঘাতে মৃত্যু ছিল, অভিশপ্ত জীবন। মনে রাখবেন, অভিশপ্ত না হলে সর্পাঘাতে তার মৃত্যু হবে না কোনোদিন। সাপে কামড়ালেও মরবে না, ঠিক টাইমে ওষুধ পড়বে, ওঝা আসবে। আর যদি অভিশাপ হয় তাহলে কোনো ওঝার বাবা, ডাক্তারের বাবাও বাঁচাতে পারবে না। তাই অভিশাপ। বুঝতে পারছি? নিয়তি অনিয়তি। তুমি যখন এত কিছুই পারো, আমার মৃত্যুর পরে কি হবে বলতে পারো? বলে হ্যাঁ পারি।
নিয়তি বলে রাজা তুমি আমার কথা লবা, মৃত্যুর পরে ঘোড়ার লেদি পেট ভরে ভরিয়ে খাবা। ঘোড়ার পায়খানা খাবো কেন? বলিয়ে দিলাম খাবা কেন? খেতে হবে। কেন খাবো? বলে একদিন মধ্যাহ্নকালে এক ভিখারি এসেছিল, অত্যন্ত ক্ষুধার্ত হয়ে এক মুঠো অন্ন পাবে বলে তুমি তোমার স্ত্রীকে নিয়ে মধ্যাহ্ন সেবা সেরে দিয়ে শয়ন কক্ষে গিয়ে শয়ন করেছিলে। বারবার ভিখারি বলেছিল এক মুঠো অন্ন দাও, বড় ক্ষুধার্ত। তুমি রাগ করে বাইরে এসে বললে সময় নেই, অসময় নাই, খাবার দাও, খাবার দাও। তোমার ঘোড়াশালা থেকে একটা লেদি ধরে দিয়েছিলে, তারে খা, জম্বের কাকা। ভিখারি ওই লেদি হাতে করে ঈশ্বরের কাছে বলেছিল, হে ঈশ্বর, আমি রাজার কাছে এসেছিলাম এক মুঠো অন্নের জন্য। মানুষের খাদ্য কি ঘোড়ার লেদি? সাধারণ কোনো অবধ মানুষ দিত যদি, আমি কিছু বলতাম না। তুমি আমার কথা নিও? বলে হ্যাঁ, মনে পড়িস। বলে কিরকম জায়গা আমারে রাখবে না, কিরকম লেজি খাতি হবে না? আমার গা শুয়ে দাও, তোমারে নিয়ে দেখায় আসতে। নিয়তির অঙ্গ যখন স্পর্শ করেছে, রাজাকে নিয়ে তার মৃত্যুর পরে যে ঘরে ঘোড়ার লেজি খাবার তরে রাখবে, সেখানে গিয়ে দেখে ওরে বাবা রে বাবা, লেদির দাদা, এত লেদি আমি খাবো? এ খাওয়া যায় নাকি? এ কমানো যায় না? বলে যায়। কি? উল্টো সাধনায়। তুমি যদি গিয়ে ফিরে গিয়ে এমন কাজ করতে পারো যে কাজ মানুষ দেখবে খারাপ, তোমার নিন্দা মন্দ করে করে তোমাকে শেষ করে দেবে, কিন্তু কাজটা যেন আসলে ভালো হয়। অনেক সময় দেখবেন বল হাতে লাগে না, মশানে হ্যান্ড হয়ে যায়, বাসি পড়ে যায়, হাতে লাগে নাই, হ্যান্ড বল হয়ে যায়, পেনাল্টি বল হয়ে যায়। ঠিক আছে, আবার নিয়তি যথাস্থানে রেখে গেল। রাজা, ওর 18 বছরের মেয়ে ছিল, মেয়ে নিয়ে মাঠের মধ্যে একটা ফাঁকা জায়গায় ঘর বেঁধে ওখানে বাস করতে লাগলো। আর মেয়েকে ধর্মগ্রন্থ পাঠ করে করে শোনাতে লাগলো। মেয়ে বাবা দুইজনে ওই ঘরে বসে এক মনে ধর্ম কথা করে আলাপন। পাশাপাশি দুজনে বসে হা গোবিন্দ বলে চোখের জলে ভাসে। কিন্তু রাজার কুকথা আরম্ভ করলো দেশের জনগণ। রাজা এত বড় চরিত্রহীন, নিজের মেয়েকে নিয়ে ঘর বেঁধে ফাঁকা মাঠে বাস করে, এর মতো নচ্ছার নাই এই চরাচর। চারিদিকে বিরাট নিন্দার ঢেউ উঠল। নিয়তি ভাবলো দেখে একটু দেখিয়ে আসি, করে কি একটা বুড়ি, হ্যাঁ রে, হাতে লাঠি নিয়ে বুড়ি সাজিয়ে আইছে রাত্রির বেলা, আসে ওই ঘরের পাশে বসে আছে। ওই ধর্ম আলোচনা হয়ে যখন দুজনের মধ্যে প্রেমের প্লাবন এসেছে, নিয়তিও কেঁদে ফেলছে। তখন নিয়তি বলছে, রাজা একদম সঠিক কাজ করেছ। যখন রাজার মৃত্যু হলো, সে তার গন্তব্যস্থানে যখন গেল, একটা লেদি পড়েছিল। তখন রাজা নিয়তিকে ডেকে বলল, অনিয়তি, তুমি যা বললে আমি তাই করলাম, একটা লেডি কেন পড়িয়ে আছে বলো আমার সম্পর্কে? কয়, রাজা যে লেডিটা নিজের হাতে ধরিয়ে দিছিলি, ওটা কোনো কিছুতে কাটবে না, ওটা তোমার গিলতি হবে। বাবা নারদ, যে জাটার বাড়ি দিয়ে পিঠি মারিছিল, ওটা কোনো কিছুতে কাটবে না, ও 3 বাড়ি নীতি হবে। কেন? তুমি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, যার মুখ দিয়ে আগুন জ্বলে, সে ইচ্ছা করলে কুকুরের মূর্তি ধরে কুকুর তাড়াতে পারত।
কেন কুকুরের মূর্তি করলো না? তাহলে দোষ ছিল না? তুমিও কুকুর, আমিও কুকুর, ঘেউ 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 করে তাড়াইয়ে দেব দরকার হলে পিঠে কামড় মেরে। কিন্তু তা না করে সাধারণ নারীর মতো গো এই যে ঝাঁটার বাড়ি দিল, সেই অপরাধে অভিশাপে 3 বাড়ি খেতে হলো। খেলো বাড়ি আর বাড়ি করে নাই গো প্রয়োজন। এইবার দুজনে সবার সন্নিধানে হইব মিলন। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। চোখে যারে নারদ মুনি এসো জয় এসো রাধে। ভাই গো। চোখে যারে লাগে ভালো। এই প্রভাস যজ্ঞ করিয়া শেষ আমি নদিয়ায় যাব শ্যামলী শীতেশ। সেখানে ধরে ভক্তের বেশ নাম দিতে অভিপ্রায় গো। চোখে যারে লাগে ভালো, প্রাণে তারে চায় গো। ওই যে এসে গেছে রাধা রানী, নারদের শুনিতে পাবে বংশীধ্বনি। রাধায় অঙ্গয়ার চিন্তামণি মিলব এ সময় গো। চোখে যারে লাগে ভালো। ওগো তুমি তো নদিয়ায় যাবে, বাবা, বাবা, আমার বাবা। গতি কি হইবে? এই, থাক। সেই কথা বলো এবে শুনতে আমি চাইবো। আরে আমি কি আর একা যাব? তোমাকেও সঙ্গে নেব, তোমাকে শ্রীবাদ বানাবো বিয়ে নদিয়ায় গো। যাবই আমি সোনার নদিয়ায়, কিন্তু সেদিন বিয়ে করার ইচ্ছা যে নাই। হ্যাঁ